ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটা মোটামুটি খুবই এখন বহুল মানে প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে এবং আমাদের খুব ভালো লাগে যে এই মুহূর্তে ইস্ট ইন্ডিয়ায় মানে পূর্ব ভারতে সবচেয়ে লংগেস্ট ফেস্টিভ্যাল কিন্তু শুরু করেছিলাম আমরা একদিন ধরে। নমস্কার, এসআর প্রোডাকশনের তরফ থেকে আমরা নিয়ে চলে এসেছি আবার সেই আড্ডা ঘর। আজকে এমন এক ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার নেই। অবশ্যই আমরা প্রত্যেকেই তাকে চিনি, আমরা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ওনাকে দেখতে পাই। তো ওয়েলকাম স্যার, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে সৌরভ চক্রবর্তী। স্যার কেমন আছেন? খুব ভালো আছি, তোমরাও সবাই ভালো আছি আশা করি। এবং এসআর প্রোডাকশনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আড্ডা ঘরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার। আর আপনার মূল্যবান সময় আমাদের সাথে আপনি শেয়ার করেছেন, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমরা ছোট্ট একটা আড্ডা ঘরের মধ্যেই থাকি, কিন্তু এই আড্ডার মধ্যে কিন্তু আমরা অজানা অনেক কথা আমরা জানতে পারি। আজকে সেই কথাগুলো আজকে স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো, যে কথাগুলো আমরা কোনোদিন হয়তো জানতে পারিনি। দর্শকরা হয়তো ওয়েট করে আছে সেই কথাগুলো জানার জন্য। তো অবশ্যই সেই কথাগুলো জানার জন্য স্যার আপনার কাছে কিছু প্রশ্ন আমার অবশ্যই থাকবে। কেন আমরা যখনই কোথাও আড্ডা দিই দেখবেন আমাদের ভেতর অনেক কোশ্চেন থাকে, আমাদের অজানা অনেক জিনিস আর থাকে। বাঙালির সাথে তো আড্ডাটা থাকে। আর বাঙালি মানে হচ্ছে চুটি একটা আড্ডা হবে, সাথে দুটো কাপ চা। একদম, এই চায়ের আড্ডা হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গ কেন আমাদের বাঙালিদেরই এটা ধর্ম যে আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে আমরা চা খাই। একদম। তো আড্ডার মধ্যে আজকে স্যার প্রথমত হচ্ছে আমরা প্রত্যেকেই শর্ট ফিল্ম দেখছি অ্যান্ড প্রত্যেকেই আমরা ফিল্মের মধ্যে জড়িত আছি। মানে আমাদের জীবনটাই তো একটা ফিল্মের মতন হয়ে গেছে, যে আমরা স্ট্রাগল করছি পেশেন্সের মধ্যে থেকে সবকিছু। তো আপনার জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছে এটা একটু জানবো। মানে প্রথম থেকে কি এই প্ল্যানটাই ছিল যে একজন আমি স্টোরি রাইটার হব, বা আমি ফিল্মের সাথে যুক্ত হব, বা আমি আমাদের এই ইন্ডাস্ট্রির কথা বলছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবো, এরকম কোনো কি প্ল্যান ছোট থেকেই ছিল? না, মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্মের প্রতি একটা আকৃষ্ট ছিলই ছোটবেলা থেকে। আমি প্রচুর ছবি দেখতাম, বিভিন্ন রকমের ছবি দেখতাম। আমার মানে সেইভাবে আমি যদি দেখা যায় যে আমি এমনি পড়াশুনো করার পর আমি প্রথাগতভাবে পড়াশুনো করলাম, করার পর আমি মাল্টিমিডিয়া কোর্স করেছিলাম। এবং আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে আমি যে নায়ক হব বা ডিরেক্টর হব এরকম ভাবিনি। আমি সোজাসুজি একটা মানে যেহেতু আমি টেকনিক্যাল কাজ করতে খুব পছন্দ করতাম, তা সেই জন্য আমি এডিটিং শিখেছিলাম। আচ্ছা। এবং সেই এডিটিং কিন্তু আমি এখন তো ডিজিটাল এডিটিং হয়, বা আমি অ্যানালগ এডিটিংটাও শিখেছি, মানে শিখতে পেরেছি আর কি। তারপরে আস্তে আস্তে সেখান থেকে মাল্টিমিডিয়া কোর্স এবং দেখলাম যে ওই দিকে না গিয়ে আমি একটা মাল্টিমিডিয়া ওপর আমার একটা কোম্পানি খুললাম 2005-06 সালে আর কি, আইটি কোম্পানি। সেখানে বেশ কিছু মানুষজন আমার সাথে কাজকর্ম করলো একসাথে। এবং মূলত এই কোম্পানিটা ছিল ওয়েব ডিজাইনিং কোম্পানি। আচ্ছা। ওয়েবসাইট তৈরি হয়। এবং যেহেতু আমার একটা সার্কেল ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, আমারও একটা বন্ধুরা ছিল আর কি। তা সেখান থেকে এই ইন্ডাস্ট্রিতে সেই সময়ে দেখা গেল যে মিউজিক লঞ্চের দিন ওয়েবসাইট লঞ্চও করতো। তা সেই ওয়েবসাইটগুলো আমরা বেশ কিছু ভালো ভালো ছবি আমরা কাজ করতাম, গ্রাফিক্স এর কাজ করতাম, পোস্টার ডিজাইনিং এর কাজ করতাম। সেটা পুরোপুরি গ্রাফিক্স ওরিয়েন্টেড, ক্রিয়েটিভ ডিজাইন এই ব্যাপারগুলোর মধ্যে ছিলাম। এইগুলো করতে করতে যখন আমরা পুরোপুরি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস বা এইগুলোতে চলে আসি, তখন থেকে বেশ কিছু বছর আর কি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমার মানে প্রত্যক্ষভাবে কাজ করাটা কম হলেও পরোক্ষভাবে সবার সাথে আমার কিন্তু সংযোগটা ছিল। বন্ধুরা ছিল, তারা কাজ করছে, কেমন আছো, কি বৃত্তান্ত, কেমন আছিস, এরকম কথাবার্তা হতো। এই করতে করতে আমাদের দিন এগিয়েছে। আমার 2020 সাল, এটা মানে যেহেতু তার মাঝখানে আমি আমার কোম্পানির বা অন্যান্য কথাগুলো তো থাকলোই, কিন্তু আমি যেহেতু ফিল্ম নিয়ে তুমি প্রশ্নটা করলে সেই জন্য আমি বললাম যে আরো বেশি করে কিভাবে জড়িয়ে গেলাম লাস্ট 7-8 বছর আর কি এটার সাথে। তা 20 সালে আমাদের এখানে কোভিড, মানে সারা পৃথিবী জুড়ে কোভিড আসলো। তা সেই সময় সব জায়গায় বন্ধ, অফিস কাচারি, সিনেমা হল, সিনেমা করা, শুটিং স্পট সব জায়গায় বন্ধ একদম পুরোটাই। কিন্তু দেখা যাচ্ছে যারা মনে করো ক্রিয়েটিভ মানুষ, যারা ছবি
তৈরি করছে বা অ্যাক্টিং করছে বা কাজ করছে, তাদের কাজগুলো কোথায় দেখানো হবে, বা তারা কাজগুলো কাকে দেখাবে, অডিয়েন্স কি করে হবে, এইটা কারণ সব তো বন্ধ, কোথাও তো কিছু চলছে না, সব ফেস্টিভ্যাল বন্ধ, সব হল বন্ধ। এবার রোস্টিং করে করে আস্তে আস্তে শুরু হয়েছিল 2021-এর পর থেকে, কিন্তু 2020-র পর থেকে আমার সাথে বিভিন্ন মানুষের আবার, যেটা ওই গেট টুগেদারই বলা যেতে পারে, বা ওই অফলাইনে আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। না তখন বলে যে তুমি তো দাদা আইটি কোম্পানির সাথে আছো, তোমার নিজের একটা আইটি কোম্পানি, যদি তোমরা এরকম একটা প্ল্যাটফর্ম করো যে আমাদের কাজগুলো সেখানে দেখানো যেতে পারে, এবং সেইখানে টিকিট কেটে মানুষ দেখবে বা দেখবে না, বা আমরা পাস দেবো, এরকম একটা যদি একটা প্ল্যাটফর্ম বানানো যায়, তাহলে আমাদের কাজটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তা সেই ভাবনা থেকে আমরা তখন, আমি আর শাশ্বতী মিলে আমরা ভাবলাম যে ইভেন্টাইজার নাম দিয়ে আমরা একটা অর্গানাইজেশন তৈরি করলাম, এবং তার মূল কাজ ছিল যে বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্ম, এমনকি আমাদের প্রভিশনটা এরকমও রেখেছিলাম যে একটা স্কুল কলেজের অ্যানুয়াল ফাংশন হচ্ছে, সেটাও তো কোনো হলে হচ্ছে না, সেটাও তারা যদি অনলাইনে একদম প্রফেশনালি যদি অনলাইনে দেখানো যায় প্ল্যাটফর্মগুলোতে, তাহলে সব অডিয়েন্স মানে সব কি বলবো, গার্জেন্স এর কাছে পৌঁছে গেল, অন্যরাও দেখতে পেলো, এবং সেখানে সামান্য তারা পাস রাখলো, কারুর হয়তো টিকিটিং করলো, সেই টোটাল কমপ্লিট একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। সেইটার কথা, সেটা যখন তৈরি হয়েই গেল, এইবার আমি ফেস্টিভ্যালের কথায় আসছি, তুমি যেটা প্রশ্ন করবেই হয়তো, সেই ক্ষেত্রে তখন আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা ফেস্টিভ্যাল করি। আচ্ছা, মানে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা এখন 7 বছর আমরা রানিং আমাদের ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটা মোটামুটি খুবই এখন বহুল, মানে প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে, এবং আমাদের খুব ভালো লাগে যে এই মুহূর্তে ইস্ট ইন্ডিয়ায়, মানে পূর্ব ভারতে সবচেয়ে লংগেস্ট ফেস্টিভ্যাল কিন্তু শুরু করেছিলাম আমরা একদিন নিয়ে, আর টোটালটাই অনলাইনে হতো। একদিন আমাদের হচ্ছে অ্যাওয়ার্ড সেরেমনি, সেটা 2021-এর ফরম্যাট ছিল। মানে অনলাইনটা আপনারা ওই আমাদের ওই প্ল্যাটফর্ম তৈরি করেছি, ওইখানে সব দেখানো। ওটা 2021 এর কথা। 21 এর কথা। আর 22 তে মনে হয় 22 থেকে আমাদের আস্তে আস্তে, তখন যেহেতু কোভিড সিচুয়েশন অনেকটা কন্ট্রোল, হলগুলো খুলতে শুরু করছে, তো তখন আমাদের সাথে যারা একদম জড়িত, মানে বেশ কিছু খুব, মানে তাদের ছাড়া আমরা এই ফেস্টিভ্যালটা ভাবতে পারতাম না, মানে করতে পারতামই না, বা করতে পারিও না এখন। তা তারা এসে তখন আমাদের বললো যে তাদের সাথে যখন কথা হলো, সাজেশন নিলাম যে দেখো, যখন মানুষ সবসময় মানে এই যে আমরা এখন কথা বলছি, আমরা এই কথা বলতে, একসাথে বসে সিনেমা দেখতে, একসাথে বসে আড্ডা দিতে এটা পছন্দ করি। অনলাইনে যেটা করা হয়েছে বা যেই রকম ভাবে সেটা বাধ্য হয়ে আমরা করছি, যেহেতু কোভিড পরিস্থিতি হচ্ছে, তা তুমি সেটাকে অফলাইনে বা ফিজিক্যাল ফেস্টিভ্যালে নিয়ে এসো, নয়তো ওই ফেস্টিভ্যালটা অনলাইনে দেখে আমরা তো দেখতেই পারি আমরা বিভিন্ন জায়গায় আর কি। এখন আর মানে ওইটাই আমি সবসময় মনে করি যে প্রয়োজনের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে, আমার যেরকম প্রয়োজন আমি সেরকম ভাবে করব। তা সেই জায়গা থেকে আমরা তখন ফেস্টিভ্যালটা কিছুটা হাইব্রিড ফেস্টিভ্যালে পরিণত করি, মানে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা এত সময় দিয়ে আমরা তৈরি করলাম, সেটাকে একেবারে সরিয়ে না দিয়ে অনলাইন ফেস্টিভ্যাল এবং অফলাইন দুটোকে মার্চ করে আমরা হাইব্রিড ফেস্টিভ্যাল করলাম, যাতে পৃথিবীতে থেকে যে কোনো প্রান্ত থেকেই মানুষরা দেখতে পারবে। আবার যারা কানেক্টিভিটি চায়, যারা একটা জায়গায় বসে ছবি দেখতে চায়, তা সেরকমও জায়গা করলাম। তা সেটা তখন আমরা 3 দিনের ফেস্টিভ্যাল করলাম, 3 days। সেটা আজকে 7 days, এই যে 7 ইয়ার আমাদের এডিশন হতে চলেছে 2027-এ, আমাদের এখন সেটা বাড়তে বাড়তে হচ্ছে 7 দিনের ফেস্টিভ্যাল। তার মধ্যে সেমিনার, মাস্টার ক্লাস, ওয়ার্কশপ, স্ক্রিনিং, তারপরে আর একটা আমরা মানে প্রয়োজনের সাথে, ওই যে আবার বলছি, প্রয়োজনের সাথে আমরা সিনে ব্রিজ শুরু করেছি, যেখানে নতুন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আমরা নিয়ে যেতে পারি প্রযোজকদের কাছে। ওটা কি 2026 থেকে আমরা, এই বছরের এডিশন 1 হয়েছে, এডিশন 2 নেক্সট ইয়ার হবে। ভালো সাড়া পেয়েছিলাম, মানে তাদের তো পিচ করার জায়গা থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা বড় বড়, তাহলে এটা তো শর্ট ফিল্ম,
শর্ট ফিল্ম গুলোকে নিয়ে পিচ করবে কোথায়, যদি কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা কোনো প্রযোজকরা যদি এগিয়ে আসে ছবিগুলোর জন্য, তাহলে সেগুলো তো করতে পারে। অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সাথে আমি নিজে কথা বলেছি, সৌরভ দা বলছে যে দেখো আমার এরকম ছবি আছে। সেই ভাবনা থেকে আমরাও এখন লাস্ট ইয়ার থেকে আমরা একটা আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি, সেটা হচ্ছে শর্ট ফ্লিক্স নাম দিয়ে, যেখানে সব শর্ট ফিল্ম দেখানো হচ্ছে এবং আর্নিং এরও একটা জায়গা করে দিয়েছি শর্ট ফিল্ম মেকারদের বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের, যে চেষ্টা করেছি যে আমাদের সাথে এটা, এই মডিউলটা সব জায়গায় আছে, সারা পৃথিবীতেই আছে, যে রেভিনিউ শেয়ারিং করবো আমরা। তা চেষ্টা করেছি যে একটা প্ল্যাটফর্ম, সবসময় আমি চেষ্টা করে গেছি যে এই ক্রাইসিসটা বুঝে, বা আমি শাশ্বতী আমাদের সাথে অন্যরা যারা আছে, একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা স্যার, মানে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, যখন পথ চলা শুরু করেছিলেন তখন আপনার সাথে কে কে ছিল? মানে ফেস্টিভ্যালে? একদম। ফেস্টিভ্যালে পথ চলা শুরুর মধ্যে যদি বলতে গেলে আমি আর আমার ওয়াইফ শাশ্বতী দুজনে মিলেই। এখন তো মেম্বার অনেক বেশি হয়েছে। এখন মেম্বার অনেক বেশি হয়েছে। 2021 সালে খুব কম সংখ্যক লোকজন, তাও সিনেমা যখন জমা দিয়েছে তারা, তাদের সূত্রে আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তার মধ্যে আমাদেরই পাড়া, মানে একসাথে আমরা কাজটা করেছি। আমাদের এখন সে লাস্ট সবকটাই বছরে আমাদের অ্যাঙ্কারিংও করে মানুষ আছে। প্রথম আমরা শুরু করেছিলাম সবাই মিলে একটা, যেটাকে এবার কন্টিনিউশন হতে হতে যখন ছবিগুলো জমা পড়ছে, দেখা যাচ্ছে যে এই ছবিগুলোর সাথে কিন্তু শুধু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অথবা নতুন মানে নবগত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে তা নয়, প্রতিষ্ঠিত মানুষ, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস পরিচালক, তারাও শর্ট ফিল্ম করে। এবার তাদের সাথে আমাদের সংযোগ হচ্ছে, তাদের সাথে আমরা বলছি বা তোমার তো ভালো প্রয়াস। এবার তাদের মধ্যে দেখা যাচ্ছে ফাল্গুনী চট্টোপাধ্যায় আমাদের সাথে জুড়ে গেলেন, জয়াশীল ঘোষ আমাদের সাথে জুড়ে গেলেন, ওরা সবাই আমাদের সাথে উপদেষ্টা হিসেবে, অ্যাডভাইজার হিসেবে আমাদের সাথে থাকলেন। অশোক রায়, উনি নাট্য ব্যক্তিত্ব, তিনি চলে আসলেন। সুমন মৈত্র চলে আসলেন, প্রযোজক কিছু তারা চলে আসলেন। এই করতে করতে আজকে ফ্যামিলিটা অনেক বড় হয়ে গেছে। এমন আমাদের এই ফেস্টিভ্যালে দেখা গেছে মুনমুন সেনের অভিনীত ছবি এসছে। লাস্ট ইয়ার আমাদের সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি এসছে। আমি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে যখন কথা বলি, উনি তো আনপ্যারালাল, কিংবদন্তি আমাদের কাছে। তিনি স্বর্ণযুগে ছবি বানিয়েছে, তার কিন্তু শর্ট ফিল্ম করতে কোনো আপত্তি নেই, বলছে এইটাও কন্টেন্ট, এটাও করবো। এবং আমাদের ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ডাক্তার কৃষ্ণেন্দু চ্যাটার্জির পরিচালনায় শর্ট ফিল্ম, এই শর্ট ফিল্ম হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের প্রথম শর্ট ফিল্ম, সেটা আমরা প্রথম দেখিয়েছি আমাদের ইস্টার ফেস্টিভ্যালে। মানে এইগুলো না পাওয়া, এইগুলো ভালোবাসা পাওয়া, এগুলো বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন, এটা আমার জানার খুব ইচ্ছা, যে আমাদের মেগা সিরিয়াল, রাইট, একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের মেগা সিরিয়াল, যেটা আমরা চ্যানেলে দেখে থাকি। একটা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের ফিচার ফিল্ম গুলো হয়। একটা হচ্ছে মানে শর্ট ফিল্ম যেগুলো। তিনটের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? অভিনয়টা কি সেমই হয়? প্রসেস গুলো কি সেম থাকে? মানে প্রসেস, অভিনয় সব শেষ, শুধু হচ্ছে আমাদের দৈর্ঘ্যের ছোট বড়। এটা 30 মিনিট, ওটা 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার ছবি। কিন্তু তুলনামূলক সিরিজ বা আমাদের সিরিয়াল, তার একটা গল্প শুরু হলেও একটা কিছু এপিসোড পর্যন্ত কন্টেন্ট থাকে। সেই কন্টেন্টের যখন কাজ হয়, শুটিং হচ্ছে, দেখানো হচ্ছে, তার মধ্যে বাকি কন্টেন্ট লেখা হয়। কিন্তু শর্ট ফিল্ম বা ফিল্ম, মানে ফিচার ফিল্ম, সেইগুলোর কিন্তু পুরো মানে স্টার্ট টু এন্ড আমার পুরো গল্পটা তৈরি হয় প্রি প্রোডাকশনে, দেন আমার প্রোডাকশনে যায়। বাট এটা মনে হয় না স্যার যে শর্ট ফিল্মের স্টোরি গুলো বেশি টাফ হয়? কেন সিরিয়াল হচ্ছে 1 বছর 2 বছর, তার মধ্যে স্টোরি আমরা বুঝতে পারি না, কেন ডেলি স্টোরি লেখা হয়। একটা ফিল্ম তৈরি করতে তার ডিউরেশন হয় মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা। সেই 2 ঘন্টা আমি টাইম পাচ্ছি আমার স্টোরিটা বোঝানোর জন্য। একদম। একটা শর্ট ফিল্ম হয় 30 মিনিটস, ম্যাক্সিমাম 15 মিনিটস টু 30 মিনিটস। তো আমার মনে হয় স্যার ওটা বেশি টাফ স্টোরিটা রাইট করা, বা 15 মিনিটস এর মধ্যে বা 30 মিনিটস এর মধ্যে আমাকে একটা মানুষকে পুরো জানাতে হবে তার স্টোরিটা কি, একদম বিগিনিং টু এন্ড। তো এটা যখন আপনি লিখতে বসেন বা আপনি যখন মনে হয় যে এরকম কোন একটা স্টোরি বানাবো, তো ফার্স্ট আপনার থিঙ্কিংটা কি আসে? মানে স্টোরিটা খুব বড় করে ভেবে দেন? আমি হয়তো গল্প অনেক লিখেছি বা
লিখতে শুরু করেছি, কিন্তু আমি যে কাজের মধ্যেটা আছে, যে ফেস্টিভ্যাল অর্গানাইজার হিসেবে আমি যে আছি, আমার কাছে মনে হয়েছে যে ছবিগুলো বানাতে গেলে, যে শর্ট ফিল্মই হোক বা ফিচার ফিল্ম হোক, তার তো একটা লেখনী থাকে। এবার এটা আমি যদি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি সবাইকে, যে আমরা উপন্যাস পড়ি, হুম। উপন্যাস একটা একটা উপন্যাস নিয়ে একটা বই হয়ে যায়, একটা উপন্যাস। আর ছোট ছবি মানে ছোট গল্পও পড়ি, দুজনের অডিয়েন্স ভালো। ছোট গল্প কিন্তু অনেক বেশি মানে আমাদের কাছে আকর্ষণীয়। তার কারণ হচ্ছে আমরা কম সময় একটা গল্পকে জানতে পারছি। ঠিক সেই রকম ভাবে যদি আমি দেখি, ওই ছোট গল্পের যদি যে ভূমিকা থাকে একটা উপন্যাসের সাথে সাথে, সেরকম ফিচার ফিল্মের সাথে সাথে শর্ট ফিল্মেরও ঠিক একই ভূমিকা। শর্ট ফিল্মে তুমি যে কোশ্চেনটা করলে আমাকে, যে শর্ট ফিল্মে অভিনয় বা ওই যে ছোট সময়ের মধ্যে আরো বেশি কষ্টকর, যে আমি যে ফ্রেমটা দিয়ে বা যে ডায়লগস দিয়ে আমি একটা ছবিকে ফিচার ফিল্মে আমি যে সময়টা পাচ্ছি, সেটা কিন্তু নেই। সেটা অনেক ছোট করে আমাকে দেখাতে হয়, সে কন্টেন্টটা অনেক ছোট করে, কিন্তু আমাকে কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আমি কি বলতে চাইছি। একদম। এটা অনেক টাফ। মানে ওখানে কি অ্যাক্টিংটা খুব টাফ হয় কেন? ওখানে মনে হয় একদম অ্যাক্টিং এর ক্ষেত্রে টাফ, সেটা টাফ আমি কেন বলবো, কেন সেটা নয়, সেটা যে ফিচার ফিল্ম করছে তার ক্ষেত্রে তো আরো ফুটিয়ে তোলা, সেটা তো সে ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছে। সেটা না, আমার ডিউরেশন এখানে হয়তো আমাকে 15 মিনিট আমি অভিনয় পাচ্ছি, সেটা হয়তো আমি 2 ঘন্টা পাচ্ছি, এটা তফাৎ। কিন্তু সে তো সে ক্যারেক্টারের মধ্যেই থাকতে হবে তার। না, এরকম মানে কোনো সময় একবারও হয়েছে যে কোন একটা স্টোরি আপনি লিখছেন কিন্তু তার এন্ড বুঝতে পারছেন না যে আমি কিভাবে এন্ডিংটা করব? হয়তো আপনার ভেতরে অনেক কিছু আছে যে আমি এটা বড় করে কিছু লিখবো, বা এটা হয়তো স্টোরিটা আপনার 30 মিনিটস এর মধ্যে হচ্ছে না, না বা মানে সেটাকে কমপ্লিট করতে এখানে হবে। না, এখানে না আমি যখন মানে আমার যদি কোনো লেখা লিখিও, আমার আমি আস্তে আস্তে প্রোডাকশনে আসছি। আমি এখনো আমার ছবি নিয়ে কোনো মানে আমার লেখা নিয়ে কোনো প্রোডাকশনে আসিনি, হয়তো রিসেন্ট আসবো বা ইন ফিউচারে আসবো। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি খুব ভেঙে ভেঙে কাজ করতে পছন্দ করি। মানে আমি যখন লিখছি, তখন আমার কোনো ব্যারিয়ার থাকছে না এটা আমি শর্ট ফিল্ম বানাবো না ফিচার ফিল্ম বানাবো, আমি ওটা লিখছি, আমার লেখাটার মধ্যে থাকবে। এইবার লেখাটার পরে আমার গল্পটা দিয়ে আমি ফিল্ম বানাতে পারবো কিনা তখন ভাবি। এবার আমি তখন ভাবতে পারবো যে এটা আমি ফিচার ফিল্ম করলে ভালো হবে, আমি প্রডিউসার পাবো বা ফিচার ফিল্ম করতে পারবো, নাকি এটা শর্ট ফিল্মে করবো। শর্ট ফিল্ম করলে আমি স্টোরিটাকে তখন ছোট করি, তাহলে আচ্ছা। আমার তো লেখাটা থাকছে। হুম হুম হুম। তাহলে আমার ওই প্রতিবন্ধকতা থাকছে না বা লিমিটেশন থাকছে না, যে আমি এই গল্পটাকে বাবা আমাকে 15 মিনিটের মধ্যে করতে হবে, তাহলে আমি ছোট করতে থাকি। তা কেন করবো? সবার যে যার মানে সাহিত্যের ক্ষেত্রে কি বা আর্টের ক্ষেত্রে যেটা হয়, কোনো লিমিটেশন রাখার দরকার নেই। আমার মনে হয় ফ্রিডম থাকা দরকার, সে তার মতো করে বড় হবে, তার মতো করে ছোট হবে। তারপর প্রয়োজন মতো আমি যে প্ল্যাটফর্ম দিয়ে আমি সেটাকে দেখাবো, মানুষের কাছে নিয়ে আসবো, তার প্রয়োজন মতো আমাকে সেটাকে একটা সেট আপ বা একটা জায়গায় নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, এটা আমার নিজস্ব ব্যক্তিগত, যে আমরা তো আপনাকে নর্মালি কিভাবে চিনছি, যে শুধু আমরা শর্ট ফিল্ম নিয়ে বা ফিল্ম নিয়ে, একটা ফেস্টিভ্যাল একদম ফেস্টিভ্যাল নিয়ে, তো মানুষের একটা আলাদা লাইফ থাকে। এর কোন একটা আফসোস কি রয়ে গেছে যে এই জিনিসটা আমি লাইফে যদি পেতাম? এটা আমার দর্শকদের প্রশ্ন, আমার নয় পার্সোনালি আমার, বাট প্রশ্নটা দর্শক। এরকম কোন একটা আফসোস রয়ে গেছে যে এই জিনিসটা যদি আমি লাইফে পেতাম তাহলে আরো বড় কিছু করতাম, বা এই জিনিসটা আমি চাই, আমার এটা আমি ডিজার্ভ করি? না, আমি পেয়েছি বলবো অনেক কিছুই। হুম। মানে তারপর আমি আসছি, কিন্তু পেয়েছি অনেক কিছু। কেন? সবার আগে মানুষ যখন কোনো কাজ করে, সবার আগে তার সাপোর্ট, তার ভালোবাসা, সম্মান, স্বীকৃতি, এইগুলো মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়। এবং সেক্ষেত্রে আমি আমার বাড়ি থেকে যদি ভাবি, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি মেম্বার যারা, তারা সবাই আমাকে সাপোর্ট করেছে। মানে যারা ক্লোজ ফ্যামিলি মেম্বার, যে হ্যাঁ করো, কারণ আমাকে ছোটবেলা থেকে তারা দেখেছে আমি কিরকম ভাবে বড় হতে চেয়েছি বা কিরকম কি। কিন্তু আবার বাইরেরও বেশ কিছু ভালো ভালো মানুষজন, যাদের ছাড়া আমি বারবারই বললাম আমি এই জায়গায় আসতে পারতাম না, তাদের আশীর্বাদ পেয়েছি যে আমি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এইটা যেমন একটা দিক, আর একটা দিক কিন্তু কাজ আটকে যায়
আমাদের সবার জীবনে, শুধু আমার বলে নয় বা আমি যে মানে ফেস্টিভ্যাল বা ছবি বানাতে চাইছি তা নয়, প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার, তাদের সব আটকে যায় একটা জায়গায় গিয়ে, সেটা হচ্ছে অর্থ। অর্থের যদি প্রথম মানে ফার্স্ট জেনারেশন থেকে আমরা স্টার্ট করি না, সেটাকে সেটা তো আর কেউ পুঁজি নিয়ে আসতে পারে না। সেই পুঁজি তৈরি করার লিমিটেশনের জন্য অনেক কাজ থমকে যায়। সেরকম আমারও অনেক কাজ থমকে আছে, আমি অনেক কিছু ভেবে রেখেছি এটা করব, কিন্তু অর্থের জন্য করতে পারছি না। যতটুকু অর্থ ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে বা নিজেরা করতে পেরেছি, সেটুকু নিয়ে পুঁজি নিয়ে এগিয়ে গেছি। কারণ এই যে ফিল্ম ফেস্টিভ্যালটা করেছি বা আমি একটা ফিল্ম বানাবো আজকে ভাবছি, সেখানের জন্য তো অর্থটা তো লাগবেই। একদম। প্রডিউসারকে তো আমাকে খুঁজে বার করতেই হবে, প্রডিউসারকে তো আমাকে দেখাতে হবে যে আমি কোথা থেকে তার রিটার্ন এনে দিতে পারবো। স্যার, এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমি একটা প্রশ্ন আছে, এটা আমার সেটা হচ্ছে যে আপনাদের শর্ট ফিল্ম একটা হচ্ছে আপনার ফেস্টিভ্যাল, এছাড়া তো অনেক জায়গায় দেখছি একটা ফিল্ম ফেস্টিভ্যাল তো প্রত্যেক জায়গায় হচ্ছে, শর্ট ফিল্ম হচ্ছে বা এমনি নর্মাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো এটার সাথে ওটার পার্থক্যটা কি? হ্যাঁ, যেটা আপনাদের সেটা কলকাতা দেখুন, আমি ইন্টারন্যাশনাল ফিল্ম আমি ফেস্টিভ্যাল হচ্ছে। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আমরা যখন শুরু করি, যেটা কোভিড পিরিয়ডে বললাম, তখন কিন্তু তার আগে মানে ফিল্ম ফেস্টিভ্যাল অনেক হতো, যেমন আমাদের কিভ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়াতে ইফি গোয়া ফেস্টিভ্যাল এরকম হতো, বা আরো হয়তো অন্যান্য জায়গায় ভারতবর্ষ কেন সারা পৃথিবীর অন্যান্য জায়গায় তো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হতো, ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হয়। কিন্তু কলকাতা বা বাংলায় সেরকম বড় শর্ট ফিল্মকে নিয়ে, শুধুমাত্র শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন মানে অ্যাড ফিল্ম, কমার্শিয়ালকে নিয়ে কিন্তু ফেস্টিভ্যাল, ডেডিকেটেড ফেস্টিভ্যাল হতো না আমার। এবার সেখান থেকে আমরা শুরু করি। এবার এটা আমার ভালো লাগছে যে আমরা শুরু করার পর অনেকে এগিয়ে এসেছে, তাদের আমরা তো কলকাতা ভিত্তিক করছি, কলকাতাতে আমরা ভেন্যু তৈরি করছি, তাও সারা কলকাতা জুড়ে আমরা বারাসাতে দেখাই, নিউ টাউনে দেখাই, সল্টলেকে দেখাই, এবং কলকাতা প্রপার কলকাতাতে আমাদের 7 দিন ধরে বিভিন্ন ভেন্যুতে আমাদের ফেস্টিভ্যালটা হয়। 7 দিন ধরে বলেই লংগেস্ট ফেস্টিভ্যাল বললাম। এবং এই মুহূর্তে খুব ভালো লাগে যখন আমরা গুগলে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন কলকাতা, ইন্ডিয়া, যদি বেস্ট শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া দিয়ে যদি আমরা সার্চ করি, আমরা 3 নম্বর বা 2 নম্বর বা 4 নম্বরে আসি। এই যে এই যে অ্যাচিভমেন্টটা আমরা করতে পেরেছি, এবং তার সাথে সাথে আরো ভালো অ্যাচিভমেন্ট আমি মনে করি, আরো যে বিভিন্ন লোকালাইজ জায়গায়, যে আমি শুধু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, মালদায় দেখতে পাচ্ছি, শিলিগুড়িতে দেখতে পাচ্ছি, এমনকি কলকাতারও একদম মানে কয়েকটা মানে লোকালিটিকে মেনটেন করে যে ফেস্টিভ্যাল গুলো হচ্ছে, এতে একটা সুবিধা কি হচ্ছে, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যেটা বললাম, তাদের ছবি দেখানোর জায়গাটা বাড়ছে। এটা আমার খুব ভালো লাগে, এটা হওয়া দরকার। তবে প্রশ্নটা অন্য জায়গায়। এখানে আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের করতে বলতে চাইবো, ছবিটা দেখুন, ছবিটা নিয়ে পড়াশোনা করে ছবিটা বানান। হাতে ক্যামেরা থাকলো, আমি একটা ছবি বানিয়ে ফেললাম, হয়তো আমি একটা কোনো লোকাল কোনো একটা জায়গায় আমি হয়তো সেই ছবিটাকে দেখিয়ে আমি কোনো একটা পুরস্কারও পেয়ে গেলাম, তার মানে কি আমি খুব বড় ডিরেক্টর বা খুব বড় ফিল্ম মেকার হয়ে গেলাম? আমি কি মানে এখনো দেখবেন প্রতিটা ফিল্ম মেকার, যারা প্রতিষ্ঠিত ফিল্ম মেকার, তারা বলে আমরা এখনো ছাত্র, ফিল্মের মানে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র, আমরা প্রতিদিন শিখছি। কিন্তু এরকমও আমরা দেখতে পেয়েছি ফেস্টিভ্যাল করতে গিয়ে, এত লোকের সাথে আলাপ হয়েছে যে তারা হয়তো একটা ছবি করেছে, সে হয়তো 2, 3, 4টে জায়গায় পাঠিয়েছে, তাতে 3টে জায়গায় হয়তো সিলেক্টেডও হয়েছে, অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। কিন্তু সে যখন ওইটা থেকে যদি ভাবতে শুরু করে, তাহলে আমি তো মানে কি বলবো, অনেক বড় ফিল্ম মেকার হয়ে গেলাম, এবং আমি যেখানেই যাবে না কেন আমার ছবিটা, আমি অ্যাওয়ার্ড পেয়ে যাব। তাহলে আমার মনে হয় এটা, এই ভাবনাটা ঠিক নয়। কারণ প্রতিটা ফেস্টিভ্যালে তার গুণগত মান নির্ধারণ থাকে। হ্যাঁ, যে আমি একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যখন কমপ্লিট জোনে আমি যখন ফিল্ম সাবমিট করছি, সেখানে কিন্তু ইন্টারন্যাশনালি তাকে বিচার করছি। একদম। সেখানে কিন্তু আমার ওই লোকালি কয়েকজন মিলে
5টা ছবি জমা পড়েছে, 10টা ছবি পড়েছে বা 50টা ছবি পড়েছে, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে না, দেখা হচ্ছে না। সেটা দেখা হচ্ছে কিন্তু 400 ছবি 500 ছবির মাঝখান থেকে তোমার ছবিটা কতটা মান রেখেছে, গুণগত মান তার কতটা হয়েছে, সেইটাকে বিচার করছে। আমাদের জুরি প্যানেলে 10 জনের ওপর জুরি থাকে। আমরা একজন জুরিকেও আমরা এই জায়গায় কেন আমাদের ফেস্টিভ্যালটা আলাদা আমি বলবো, বা কেন আমাদের এত পপুলারিটি পেয়েছে, একজন জুরিকেও আমরা আমাদের জায়গা থেকে অ্যাজ এ অর্গানাইজার, অ্যাজ এ ফেস্টিভ্যাল চেয়ারম্যান বা শাশ্বতী ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে কারুকে কোনো ছবিকে নিয়ে আমরা এক্সট্রা কোনো কিচ্ছু ভাবে আমরা বলি না, তাদের মতকে গুরুত্ব দিই। এবং শুধুমাত্র আমাদের টাইপটাও যে এই যে 10 জন বা যেটা বললাম 11 জন আমাদের যে জুরি আছে না, এই জুরিরাও আমরা কিন্তু এই জুরিদের একজনের মত নিয়ে আমরা নমিনেশন বা অ্যাওয়ার্ডে যায় না। মানে আজকে একজন মুম্বাইয়ের জুরি আছে, একজন ইন্টারন্যাশনাল জুরি আছে, একজন বেঙ্গলের জুরি আছে। আচ্ছা, মানে প্রত্যেকটা স্টেট থেকে নেওয়া হচ্ছে? আমরা স্টেট মানে ইন্টারন্যাশনাল 2 জন থাকলো, ইন্টারন্যাশনাল মানে ভারতের ছাড়া, আর ন্যাশনাল আরো 2-3 জন থাকলো, বেঙ্গল থেকে আরো 2-3 জন থাকলো, এবং সেগমেন্ট ওয়াইজ আমি যে ক্যাটাগরি থাকলো তাদের থাকলো, তাদের মধ্যে থেকে আমরা 3টে করে বা 2টো করে ছবির নাম নিই, 3টে করে 5টা করে ছবির নাম নিই। তোমাদের চোখে মানে আপনাদের চোখে কোন 5টা ছবি সবচেয়ে ভালো সেটা দিন। এইবার ওই আমি এটা আজকে রিভিলই করছি, কারণ এটা নিয়ে আমাদের যে কিভাবে মানে কিভাবে আমরা নমিনেশনে যাই, কিভাবে আমরা এতে যাই আর কি, অ্যাওয়ার্ডে যাই। এবার ওই যে কজন আমাদের জুরিরা তারা তাদের মত দিল, ক্যাটাগরি ওয়াইজ আছে, মানে একই ক্যাটাগরি কিন্তু একজন বিদেশি মানে একজন ইন্টারন্যাশনাল জুরি দেখছেন, একজন ন্যাশনাল জুরি দেখছেন, একজন এটা দেখছেন, তাদের যে পয়েন্টস আসছে, তাদের যে মনোনীত ছবি আসছে, সেইগুলো আমাদের স্ক্রিনিং অ্যান্ড কমিটি এবং সিলেকশন কমিটি তারা দেখে যে সবচেয়ে বেশি ভোট এই ফিল্মে কোনটা পেয়েছে, সেইটা নমিনেশনে চলে গেল। মানে লং প্রসেস, এটা একটা লং প্রসেস। এবং সেই জন্য সিলেকশন কমিটি এবং যে স্ক্রিনিং কমিটি তাদের কাজ প্রচন্ড, যত দিন যায় তত তাদের কাজটা শক্ত হয়ে ওঠে। কারণ একটা মানে আমরা তো আমাদের এখানে ফরম্যাটটা কি, আমাদের এখানে ছবি জমা পড়লো, ছবি জমা দেওয়ার পর আমাদের সিলেকশন হয়, সিলেকশনটা স্ক্রিনিং কমিটি আর সিলেকশন কমিটি করলো। যদি সিলেকশন হয়ে যায়, সে সার্টিফিকেট পাচ্ছে, তার ছবিটা আমরা শোকেস করছি বা স্ক্রিনিং করছি। এরকম নয় যে সিলেকশন হলো আবার বলা হলো যে স্ক্রিনিং এর জন্য আলাদা আমাকে পয়সা দিতে হবে, তা আমরা করি না, আমরা কিন্তু স্ক্রিনটা করাই। মানে এটা কি হয়ে থাকে কোথাও? হ্যাঁ, এটা হয়, প্রচুর ফেস্টিভ্যালে হয়। আচ্ছা, মানে টাকা দিয়েও করা যায়? টাকা দিয়ে নয়, ওরা মনে করুন টাকা দিয়ে, টাকা তো দেখুন এখানেও আমাদের এখানেও সাবমিশন ফিস আছে, আমি সেটা বলছি না, সাবমিশন ফিস দিয়ে জমা দেওয়া হলো, সিলেকশন হলো, এইবার স্ক্রিনিং তুমি করাতে চাও কি চাও, যদি করাতে চাও তাহলে স্ক্রিনিং ফিস দিতে হবে। আচ্ছা। এবং সেই কারণে হয়তো মানে সাবমিশন ফিসটা সেখানে হয়তো যে অ্যামাউন্ট থাকে, আমাদের যেহেতু ইন্টারন্যাশনালি আমরা এত জায়গায় মানে আমাদের হাইব্রিড ফেস্টিভ্যাল করানো হয়, সেই জন্য আমাদের যে ফিস আর কি সেটা হয়তো তাদের কাছাকাছি বা তাদের থেকে একটু বেশি থাকে। এটা এরকম ভাবেই প্রসেসটা যায়। আচ্ছা। এবং সেখান থেকে গিয়ে সিলেকশন যদি হয়, সে মানে আমরা এরকম ভাবে ফেস্টিভ্যালটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছি যে আমাদের এই ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যদি কারুর ছবি সিলেক্টেড হয় সেটাও একটা পুরস্কার। কারণ সেটা স্ক্রিনিং যদি হয়, যেই মানুষকে আমরা দেখাতে পারি, আমার মনে হয় সেটা আমাদের বাংলায় অনেক কম ফেস্টিভ্যাল অতগুলো মানুষকে এনগেজ করতে পারে। এতগুলো শর্ট ফিল্ম আপনি দেখেছেন, এন্ড শর্ট ফিল্মের সাথে আপনি যুক্ত আছেন, কোন একটা শর্ট ফিল্ম বা কিছু শর্ট ফিল্ম এরকম মনে হয়েছে যেটা আপনার হৃদয়কে টাচ করেছে বা হার্টকে টাচ করেছে, যেটা হয়তো ভুলতে পারেননি আপনি? হ্যাঁ, ছবি তো অনেক দেখেছি এবং অনেকগুলো ছবি মনে রেখে দেওয়ার মতন। আসলে আমি যেটা বলতে চাইবো মানে আমার কোন ছবি পছন্দ হয়েছে সেটার থেকেও বেশি যেটা আমার কাছে মনে হয়, শর্ট ফিল্ম না মানে প্রথমে কন্টেন্ট আমরা দেখি, কন্টেন্ট কিভাবে আসছে, তারপরে অভিনয়, তারপর তার সিনেমাটোগ্রাফি, তারপর মিউজিক।
বা আমি এটা ভুল বললাম, মিউজিক কিন্তু একেবারে প্রথম থেকেই থাকে একটা ছবিকে, ছবি হোক ফিচার ফিল্ম হোক, মিউজিক এমন একটা জিনিস, মিউজিকের সাথে যদি ছবিটা না থাকে তাহলে সেই ছবিটার তৈরিই হবে না। এবার কন্টেন্টটা কেন বললাম, বিশেষ করে এই কন্টেন্টটা সামাজিক হতে পারে, এই কন্টেন্টটা মজার হতে পারে, এই কন্টেন্টটা আমাকে হাসাতে পারে, আমাকে কাঁদাতে পারে, আমাকে ভাবাতে পারে। তা কন্টেন্ট আমার যদি ভালো না হয় এবং তার সাথে সাথে যদি অভিনয় ভালো না হয়, আমার দেখতে যদি ভালো না লাগে, তাহলে সেই ছবিটা যত ভালোই ভাবে কন্টেন্ট থাকুক সেটা যেমন দাঁড়াবে না, আবার যত ভালো অভিনেতা অভিনেত্রীরা থাকুক, কন্টেন্ট ভালো না হলে আবার সেটা, সেই ছবিটাও কিন্তু মানুষের ভালো লাগবে না। এবার সামাজিক জায়গা থেকে যদি আমি ভাবি, এরকম প্রচুর ইস্যু আছে, সেই ছবিগুলোকে দিয়ে সেই কন্টেন্ট গুলোকে দিয়ে ছবি তৈরি হয়েছে, সেগুলো আমাকে খুব নাড়া দেয় সামাজিক জায়গা থেকে, বা সবসময় মানে কিভাবে বলছি সেটার উপর নির্ভর করে, যে ডিরেক্টর বা যে লেখক বলছে কিভাবে সেটার উপর নির্ভর করে। মানে আমরা এনভায়রনমেন্টাল ক্যাটাগরি রেখেছি বাধ্য হয়ে, আমরা অ্যানিমেশন ক্যাটাগরি রেখেছি, এখন নতুন এই বছর থেকে আমরা এআই ক্যাটাগরি রেখেছি, এআই শর্ট ফিল্ম। কারণ আমি চাই না মানুষ বা মেশিনের সাথে মানুষের একেবারে ডাইরেক্ট সংঘাত হোক, একই ক্যাটাগরির মধ্যে যুদ্ধ হোক, আমি ক্যাটাগরি আলাদা করেছি। কারণ এখন এআই এর থেকে ধার নেবেই যে কোনো ফিল্ম মেকার, তার কারণ বিশেষ করে শর্ট ফিল্ম মেকার বা বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, কারণ অত বাজেট পাওয়া যায় না ওইটা শুট করে যে ছবিটা করব, কিন্তু এআই কে আমি বললে আমি সেই জায়গাটা পেয়ে যাচ্ছি। এবছর এত ভালো ভালো কিছু ছবি এসেছে, তুমি যাবে, আমরা তোমাদের পুরো টিমকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এআই ফিল্ম দেখবে, এমন ভালো ভালো সেই ছবিগুলোটা যদি বানাতে হতো, সে নিজে ডিরেক্টর স্পিচ দিয়ে বলছে, আমার কয়েক লক্ষ টাকা খরচ হতো, সেটা এআই আমাদের সুবিধা করে দিয়েছে। আবার এআই দিয়ে অনেক বাজে ছবিও এসেছে যেগুলো মানে দরকারই নেই, শুধু শুধু আমার আছে সহজে আমি করে দিয়েছি, সেগুলো কখনোই কোনো মানদণ্ড বজায় রাখবে না। তো স্যার, আপনার কাছে যা যা জিনিস আজকে জানলাম, এন্ড শর্ট ফিল্ম নিয়ে অনেক কিছু শিখলাম, এন্ড অনেক কিছু নতুন আমি জেনে যাচ্ছি, শিখেও যাচ্ছি এখান সে থেকে। তো শিখতে তো আমাদের সবাইকেই হচ্ছে, আচ্ছা, সবসময় হচ্ছে, শেষ নেই। দর্শকরা নতুন কিছু জানলো এবং শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু কবে আসছে সেটা আমি স্যারের কাছ থেকে জেনে নেবো। স্যার, আপনাদের যে ফেস্টিভ্যালটা হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কোথায় এবং কবে হচ্ছে? এবং আরেকটা কথা স্যার আমার মাথায় ঢুকলো, এখান থেকে মনে পড়লো শর্ট ফিল্ম থেকে, স্যার এতদিন এত সময় ধরে আমরা শর্ট ফিল্ম নিয়ে কথা বলছি, শর্ট ফিল্মটা স্টার্ট কবে হয়েছিল? মানে ফার্স্ট আমাদের কলকাতায় স্টার্ট কবে হয়েছিল এটা, মানে ওই না, সেরকম ভাবে শর্ট ফিল্মের স্টার্ট কলকাতায় কবে হয়েছিল এরকম ভাবে বলা যায় না। মানে সত্যজিৎ রায়ও শর্ট ফিল্ম করেছেন, শর্ট ডকুমেন্টারি করেছেন, সিকিম বলে একটি ছবি ছিল, অসাধারণ, তার মানে দলিল হয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ, শর্ট ফিল্মের ইতিহাস অনেক পুরনো, কারণ যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যে কোনো ফিল্ম মেকার, সে স্টুডেন্ট লাইফ থেকে যখন প্রথম তার ছবি বানায়, সেটাই শর্ট ফিল্ম থেকেই স্টার্ট করে হাতে করে। তাহলে আমাদের এই যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা আপনার 7 দিন ধরে যে হবে, এটা কবে থেকে স্টার্ট হচ্ছে? এটা এবছর আমাদের 7th এডিশন, 2027-এর 18ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি, আচ্ছা, সারা কলকাতা জুড়ে। হ্যাঁ, 18 জানুয়ারি থেকে 24 জানুয়ারি জানুয়ারি সারা কলকাতা জুড়ে হবে, বারাসাতে হবে, নিউ টাউনে হবে, সল্টলেকে হবে, সেমিনার, মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন, স্ক্রিনিং, এবং সবার লাস্ট দুটো দিন আমরা রোটারি সদনে করি আর কি কলকাতায়। সেখানে এবছর আগের বছরের মতন এবছর সিনেবিজ বললে ওটাও থাকবে। আর একটা আমরা চেষ্টা করছি যে এই ফেস্টিভ্যাল ছাড়াও মাঝে মাঝে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের এই ছবিগুলোকে যাতে ফেস্টিভ্যাল ছাড়াও দেখানো যায়, স্ক্রিন অ্যান্ড স্পিক্স বলে আমাদের একটা ইভেন্ট আমরা অর্গানাইজ করেছি, ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা আমরা বছরে একবার বা দুবার দেখাবো, এবং সেটারও স্ক্রিন অ্যান্ড স্পিক্স এর নন কম্পিটিটিভ জোনে যদি ফেস্টিভ্যালের মধ্যে কেউ ছবি দেখাতে চায়, নন কম্পিটিটিভ জোন যদি কোনো কেউ ফেস্টিভ্যাল দেখাতে চায়, সেটা এই স্ক্রিন অ্যান্ড স্পিক্স এর আওতায় পড়বে, যেটাও ওই ফেস্টিভ্যালের 18 থেকে 24-এর মধ্যে কোনো একটা দিন ওই নন কম্পিটিটিভ যে ছবিগুলো দেখানো হবে সেটা স্ক্রিন অ্যান্ড স্পিক্স এর আওতায় ফেলে সেদিনকে স্ক্রিনিং করা হবে। এটা কিভাবে যোগাযোগ করবো আমরা যদি জানতে চাই? আমাদের ওয়েবসাইট আছে, আচ্ছা, ওয়েবসাইটটা একটু বলে দিলে। www
IKSFF.co.in, এখানে গেলে সব পাওয়া যাবে। এছাড়া আমাদের গ্লোবাল অফিসিয়াল সাবমিশন পার্টনার হচ্ছে ফিল্ম ফ্রিওয়ে। ফিল্ম ফ্রিওয়ে ইন্ডাস্ট্রির যারা ফিল্ম মেকার তারা সবাই জানে, পরিচিত যায়, গ্লোবাল সাবমিশন ফিল্ম ফেস্টিভ্যাল গুলোর সাবমিশনের জায়গা সেটা। সেখানেও আমাদের এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দিয়ে সোশ্যাল মিডিয়াতে এমনি অ্যাড তো পেয়ে যাচ্ছি। একদম। তো শর্ট ফিল্মের জন্য যেটা আমাদের ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা আমাদের নেক্সট ইয়ার 27-এ, তো আমরা এখন সাবমিশন চলছে, একদম সাবমিশন চলছে এন্ড আমরা ওয়েট করে আছি সেটার জন্য। তো যারা যারা বলছে, স্যার তো পুরো ডিটেলস বলে দিয়েছে, ওয়েবসাইটও বলে দিয়েছে যে কিভাবে আমরা যোগাযোগ করবো, এবং প্লেস গুলো ডেফিনেটলি স্যার বলে দিয়েছে যে আমরা বারাসাত থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা করছি। তো যারা যারা দেখতে চাও অবশ্যই তারা যোগাযোগ একদম করবে একদম। আর আমরা সোশ্যাল মিডিয়াতে তো আছি, এবং সবাইকে, আমাদের কিন্তু ফ্রি ফর অল। আমরা কিন্তু একটা এই ছবিগুলো দেখাতে গেলে একটা পয়সা, মানে দর্শকের কাছ থেকে একটা পয়সা, একটা টিকিটিং কিচ্ছু নেওয়া হয় না। ফ্রি ফর অল, সবাই মিলে ফেস্টিভ্যালটাকে এনজয় করুক, ছবি দেখুক। চা আমাদের হাইটি থাকে সেখানে, তারা হাইটিটা কি ফ্রিতে দিচ্ছেন? একদম, মানে ওটা ফ্রিতে পাবো একদম, আর বিস্কিটটা একদম ওটা ফ্রি। মানে এই দুনিয়াতে তো জলটাও আমাদেরকে 10 টাকায় কিনে খেতে হয়, সেই জায়গায় চা আর বিস্কিটটা আমরা ফ্রি পাচ্ছি। এটা জোক অফ পার্ট। মানে এতক্ষণ ধরে আমরা একটা ফিল্ম নিয়ে কথা বলছি না, মানে আমি এই ছবিগুলো দেখবো, একটুখানি শীতকালের মরশুম, সেখানে যদি চা যদি বাঙালিদের না থাকে, ওইটুকু যদি আমরা না অ্যারেঞ্জ করতে পারি, তাহলে তো খারাপই লাগবে আমাদের। এমনি তো যেখানে বাঙালি, স্যার বাঙালি হচ্ছে আমরা, চা হচ্ছে আমাদের ফেভারিট। একদম, মানে এটা আমাদের পানীয়র মধ্যে নয় স্যার, এটা আমাদের খাবারের মধ্যে পড়ে গেছে এখন, বুঝতে পেরেছেন তো? তো চা আমরা আর বিস্কিট তো পাচ্ছি, আর ফেস্টিভ্যালের জন্য আমরা তো ওয়েট করে আছি। এসআর ইভেন্টের তরফ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বেস্ট অফ লাক। আমাদের আমরা তো যাচ্ছি অবশ্যই, আমাদের ফুল টিম আমরা থাকছি সাথে। আমি তো বারবারই বললাম, এসআর ইভেন্ট কে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেস্টিভ্যালে আসুক, এবং তাদের সাথে যত মানুষকে, যত তোমরা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, সবাইকে নিয়ে এসো, দেখো। এটা মানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটা ভালো ফেস্টিভ্যাল যাতে হতে পারে আর কি। একদম স্যার, ভালো তো অবশ্যই হবে। আর একটা কথা বলবো যে মানুষের থাকে তো, মানে স্যার যে ব্যাক সাপোর্টটা, তো আপনার যা ব্যাক সাপোর্ট আছে স্যার, যিনি আপনাকে নিয়ে যাচ্ছেন ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো যতদিন ওই মানুষটি আছে আপনাকে একদমই চিন্তা করতে হবে না যে এটা খুব ভালো হবে কেন। এটা ভালোই হবে স্যার, আর বেস্টই হবে। অ্যান্ড আমরা ভবিষ্যতে যেন দেখতে পাই স্যার আপনার আজকে যে জায়গায় আছে সেই জায়গা থেকে এতটাই বড় জায়গায় যাক, যেখানে হয়তো আমাদের কলকাতাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রিপ্রেজেন্ট করবো আমাদের। হ্যাঁ, মানে সেটা কিন্তু মানে সেটা তো আমাদেরও সবার স্বপ্ন, তুমি যেটা বললে, এবং ইন্টারন্যাশনালিও আমরা কিন্তু এই ফেস্টিভ্যালটাকে নিয়ে যেতে পেরেছি। সেই কারণে এই মুহূর্তে, এখনো আমাদের অক্টোবর পর্যন্ত সাবমিশন নেওয়া হবে, 20টা দেশ থেকে অলরেডি সাবমিশন হয়ে গেছে। এটা 20টা দেশ, আগের বছর আমাদের 35টা দেশ থেকে সাবমিশন হয়েছিল, 500-র কাছাকাছি ছবি। এবছর আমাদের এই মুহূর্তে 180টা ছবি জমা পড়ে গেছে 20টা দেশ থেকে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম আমাদের এখানে আসছে, একদিন আমাদের ফিল্মও হয়তো ইন্টারন্যাশনাল গিয়ে আমরা, সেটা তো অবশ্যই যায় এবং যাবেও, আমরা একদিন যাবো নিশ্চয়ই, অবশ্যই যাবো। তো অসংখ্য ধন্যবাদ। একটাই কথা বলবো, অডিয়েন্সদের যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, আমাদেরকে সহ্য করেছেন, আর বিশেষ করে বলবো অনেক কিছু নতুন কিছু জানলাম আমাদের শর্ট ফিল্ম নিয়ে। আমরা সবসময় ফিচার ফিল্ম অ্যান্ড সিরিয়াল নিয়ে থাকি আমরা টিভির পর্দায় বসে, বাট শর্ট ফিল্মেরও একটা দুনিয়া আছে যেখান থেকে আমাদের অনেক কিছু মেসেজ পাওয়া যায়, কারণ ছোট্ট একটা সময় তার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারি। আর অসংখ্য ধন্যবাদ স্যার, এই মূল্যবান সময়ের মধ্যে এইটুকু সময় আপনি বের করে নিয়েছেন। তোমাদেরও অসংখ্য ধন্যবাদ। এরকম আপনাকে আমি পাশে পেয়েছি, এইটা একটা ফ্রেম বন্দি করে আমি অবশ্যই রাখবো, কেন এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, যখন আপনার অ্যাচিভমেন্ট গুলো আছে সেইগুলোর মধ্যে এটা হচ্ছে আমার একটা অ্যাচিভমেন্ট। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো এসআর ইভেন্টকে, আমাদের অসংখ্য ধন্যবাদ যে পরিবার আমাকে এই সুযোগটা দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা শুধু আড্ডা ঘর নয়, এটা মানুষের সাথে মানুষের সংযোগটা তৈরি করে। খুব ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।